হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব ভেক্টর। ঠিক আছে, আমরা একমাত্রিক গতি পুরো শেষ হয়ে গেছে এবং প্রথমে যে মাত্রা চ্যাপ্টারটি ছিল সেটা শেষ হয়ে গেছে। তো আজ থেকে আমরা ভেক্টর শুরু করব। তো চলো আমরা শুরু করি ভেক্টর। চ্যাপ্টারের নাম হচ্ছে ভেক্টর। ঠিক আছে, তাহলে ভেক্টর হচ্ছে ফিজিক্সের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ভেক্টর ছাড়া ফিজিক্স শুরুই করা যায় না। আমরা এরপরে যে সমস্ত মেকানিক্সগুলো পড়বো, নিউটনিয়ান মেকানিক্স এবং অন্যান্য যে সমস্ত মেকানিক্সগুলো আছে, তার বেসিকটা হচ্ছে ভেক্টর। ভেক্টর না জানা থাকলে কিছুই করা যাবে না। তো ভেক্টরটা ফিজিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তো চলো আমরা ভেক্টর শুরু করি। আমরা জানি রাশি দু প্রকার। ঠিক আছে, রাশি দু প্রকার, একটা হচ্ছে স্কেলার, এটা আমরা 9-এ শিখেছি। ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে ভেক্টর। এবার স্কেলার রাশি কোনগুলো? স্কেলার রাশিগুলো যার মান আছে কিন্তু কোনো দিক নেই। ঠিক আছে, যেমন আমরা এগুলো 9-এ পড়েছি। যেমন মনে করো ভরের মান আছে কিন্তু ওর কোনো দিক নেই। তারপরে দূরত্ব, মোট যে রাস্তাটা অতিক্রম করছে সেটা হচ্ছে দূরত্ব। এগুলোর কোনো দিক নেই। কিন্তু কিছু কিছু রাশি আছে যাদের মানও আছে এবং দিকও আছে। যেমন তোমার সরণ, তারপর বস্তুর ওজন, ঠিক আছে, বল, এইগুলো সব হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, দিক আছে মানে যেমন মনে করো আমি সরণ আর দূরত্ব এই দুটো দিয়েই বোঝাই। মনে করো কোনো একটা বস্তু প্রথমে এই অবস্থানে ছিল, সেই দিকে ঘুরে বি অবস্থানে পৌঁছানো। তাহলে যদি বলে এক্ষেত্রে দূরত্ব কী, এক্ষেত্রে দূরত্ব হচ্ছে এই মোট যে রাস্তাটা অতিক্রম করলো সেইটাই হচ্ছে দূরত্ব, যার কোনো ডিরেকশন নাই। কিন্তু যদি বলে সরণ কত, সরণ বার করতে গেলে আমাকে প্রথম আর শেষ অবস্থানটা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে সরলরেখাটা পেলাম, এটাকে যদি অ্যারো দিয়ে লিখি, প্রথম থেকে শেষ অবস্থানের দিকে যদি একটা অ্যারো দিই, তাহলে সেই অ্যারোটাই হচ্ছে সরণের ডিরেকশান। আর এই যে অ্যারোটার এই যে দূরত্বটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সরণ। অ্যাকচুয়ালি সরণ বলতে গেলে দুটি অবস্থানের সবচেয়ে মিনিমাম দূরত্বটাই হচ্ছে সরণ। ঠিক আছে, সরণ ভেক্টর রাশি, কারণ এর ডিরেকশান আছে। এটা ঠিক একইভাবে ওজন, কোনো বস্তুর ওজন যদি বলি, সে ওজনেরও ডিরেকশান আছে নিচের দিকে। কারণ পৃথিবী কোনো বস্তুকে নিচের দিকে টানে, তাহলে নিচের দিক যখনই বলছি তার মানে তার একটা ডিরেকশান আছে। তাহলে কিছু কিছু রাশি আছে যাদের কোনো দিক নেই, মান আছে কিন্তু কোনো দিক নেই, তাদেরকে আমরা স্কেলার রাশি বলবো। যেমন ভর, দূরত্ব, এইগুলো। কিছু কিছু রাশি আছে যাদের মান এবং দিক দুটোই আছে, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো। যেমন সরণ, ওজন, বল, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। এখন এই ভেক্টর রাশি শুধুমাত্র মান আর দিক থাকলেও হবে না। ভেক্টর রাশির অরিজিনাল যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে যে ভেক্টর রাশিগুলি বীজগাণিতিক নিয়মে যোগ করা যায় না ভেক্টর রাশিকে। ঠিক আছে, স্কেলার রাশিকে বীজগাণিতিক যে নিয়মে যোগ করা যায়। তাহলে ভেক্টরকে যোগ করা হয় কোন নিয়মে? জ্যামিতিক নিয়মে যোগ করা হয় ভেক্টরকে। এবার বুঝি একটুখানি যে বীজগাণিতিক নিয়ম আর জ্যামিতিক নিয়ম কী জিনিস। মনে করো তুমি একটা দোকানে গিয়ে 3 কেজি চাল কিনলে, দিয়ে আবার অন্য একটা দোকানে গিয়ে আবার 5 কেজি চাল কিনলে। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি মোট কত কেজি চাল কিনলে, তাহলে তুমি বলবে যে 3 + 5 মানে 8 কেজি চাল আমি কিনেছি। একটা দোকান থেকে 3 কেজি, একটা দোকান থেকে 5 কেজি, তাহলে 8 কেজি। তাহলে আমরা যেরকম যোগ শিখি এখানে সেরকমই যোগই করতে হচ্ছে, দিয়ে আমাদের মোট ভরটা বেরিয়ে যাচ্ছে। তাহলে ভর স্কেলার রাশি। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করে যে মনে করো এই বস্তুটার উপর দুটো বল কাজ করছে, ঠিক আছে, দুটো বল কাজ করছে, একটা হচ্ছে 10 নিউটন আর একটা হচ্ছে 7 নিউটন। তাহলে এই বলটার উপর মোট বল কত? ঠিক আছে, কেউ যদি বলে দেয় যে 7 আর 9 17 নিউটন, তাহলে কিন্তু সে ভুল হবে। কারণ এই 10 নিউটন আর 7 নিউটন কীভাবে প্রযুক্ত হচ্ছে সেটা একটা ব্যাপার আছে। যেমন বস্তুটার উপর 10 নিউটন মনে করে এইদিকে কাজ করছে, 7 নিউটন এইদিকে কাজ করছে। ঠিক আছে, তাহলে মোট বলটা হবে 17 নিউটন। কিন্তু যদি এরকম কাজ করে, এইদিকে 10 নিউটন কাজ করছে আর এইদিকে 7 নিউটন কাজ করছে, তাহলে এক্ষেত্রে লব্ধি বলটা হবে 3 নিউটন। 10 - 7, কারণ এদের দুটো আলাদা ডিরেকশনে কাজ করছে। ঠিক আছে, যদি আমরা একই বল নিই, মনে করো দুটো বলই 5 নিউটন নিলাম, দুটো বল কাজ করছে, দুটোই 5 নিউটন। দিয়ে যদি জিজ্ঞেস করে যে এদের লব্ধি বল কত, তাহলেও দেখো হয় দুজনে একই দিকে করতে পারে, তাহলে সেক্ষেত্রে টোটাল বলটা 10 নিউটন হয়ে যাবে। আর যদি উল্টো দিকে করে তাহলে 0 হয়ে যাবে, 0 নিউটন হয়ে যাবে। এটা তো দুটো কেস বললাম, এরকম বিভিন্ন কেস হতে পারে। যেমন মনে করো কেউ একজন এইদিকে বল প্রয়োগ করেছে 5 নিউটন, আর কেউ একজন এইদিকে বল প্রয়োগ করেছে 5 নিউটন। তাহলে সেক্ষেত্রে আবার এই বল দুটোর যোগফল বলে না, এটাকে বলা হয় লব্ধি, সেই লব্ধিটা আলাদা হবে। ঠিক আছে, তাহলে বল শুধু মান দেখলে হবে না,
তারা কোন দিকে কাজ করছে সেইটাও দেখতে হবে, তারপর আমরা তাদের লব্ধি বার করতে পারবো। ঠিক আছে, এবার এই যদি আলাদা অ্যাঙ্গেল করে থাকে তাহলে তার ফর্মুলাটি কি সেইটা আজকে শিখবো। এটাকে বলা হয় ভেক্টরের যোগ। তার আগে আমরা বুঝি যে ভেক্টর কীরকম হয়, কীভাবে প্রকাশ করা হয়, কত রকমের ভেক্টর হয়, এগুলো আমরা বুঝি। চলো, যে কোনো ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি, মনে করি এই একটা ভেক্টর, তাকে রিপ্রেজেন্ট করি মাথায় একটা তীর চিহ্ন দিয়ে। ঠিক আছে, এই ডিরেকশনেই তীরটা থাকবে, উল্টো ডিরেকশনে তীর থাকবে না। ঠিক আছে, মনে করো একটা কোয়ান্টিটি দিয়েছে শুধু বি, তাহলে এটা স্কেলার। ঠিক আছে, কিন্তু যখনই আবার বি এর মাথায় একটা এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেবো তখনই সেটা ভেক্টর হয়ে যাবে। তাহলে কোনো রাশির মাথায় যদি এরকম অ্যারো চিহ্ন দেখো তাহলে সেটা হচ্ছে ভেক্টর। এবার বইয়ের ক্ষেত্রে কি করা হয়, বইয়ের ক্ষেত্রে এরকম অ্যারো চিহ্ন দেয় না, বইয়ের ক্ষেত্রে এই রাশিটাকে এরকম মোটা করে লেখে, ভেক্টরকে বোঝাতে গেলে মোটা করে লেখে। কিন্তু আমরা যখন খাতায় লিখবো তখন রাশিটা লিখে মাথায় একটা অ্যারো চিহ্ন দেবো, তাহলেই হয়ে যাবে সেটা ভেক্টর। জ্যামিতিকভাবে যখন আমরা কোনো ভেক্টরকে আঁকবো তখন এইভাবে আঁকবো। ঠিক আছে, একটা তীর চিহ্ন আঁকবো, এই তীর চিহ্ন বোঝাতে, তীর চিহ্নটা একটা ভেক্টরকে বোঝায়। ঠিক আছে, তীর চিহ্নের এই যে মুখটা, এটাকে বলবো হেড, মাথা। ঠিক আছে, আর এই যে পিছনের দিকটা এটাকে বলবো আমরা টেল। ঠিক আছে, এটা হচ্ছে লেজ। এটা মনে রাখবে যে ভেক্টরের সামনের দিকটা, যে দিকটা সামনের দিকে এগিয়ে যায় অ্যারোটা, সেই দিকটা হচ্ছে হেড, আর পিছনের দিকটা আমরা টেল বলবো। কিছু ভেক্টর আছে, সেই ভেক্টরগুলো সম্পর্কে একটু বুঝে নিই। যেমন সমান ভেক্টর, দুটো ভেক্টর যদি এরকম হয় একই দিকে এবং তাদের দৈর্ঘ্যটাও যদি সমান হয়, যেমন এটা একটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর, তাহলে আমরা বলবো যে এই ভেক্টর আর বি ভেক্টর সমান। এই দুটো ভেক্টরকে সমান কখন বলবো, যদি তাদের মান এবং দিক একই হয় তাহলে তাদেরকে বলবো সমান ভেক্টর। মান দুটো তীরের দৈর্ঘ্য সেম হতে হবে এবং দুজনে একই দিকে থাকতে হবে, তাহলে আমরা তাদেরকে সমান ভেক্টর বলবো। ঠিক একইভাবে যদি এই দিকে একটা ভেক্টর আর উল্টো দিকে, এই দিকে যেদিকে অ্যারো করছে এটাকে যদি এ ভেক্টর আর এটাকে যদি বি ভেক্টর বলি, তাহলে এক্ষেত্রে দেখো বি ভেক্টরটা এ ভেক্টরের উল্টো দিকে আছে, দুজনের দৈর্ঘ্য সমান। তাহলে দুটো ভেক্টরের দৈর্ঘ্য সমান, কিন্তু একটা আরেকটার উল্টো দিকে যদি হয় তাহলে তাদেরকে আমরা বিপরীত ভেক্টর বলবো এবং তাদেরকে এইভাবে রিপ্রেজেন্ট করবো। এ ভেক্টর সমান হচ্ছে মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, ঠিক আছে, যদি কতগুলো ভেক্টর এইরকমভাবে থাকে, একটা রেখার উপর যদি থাকে এরকম, এটা মনে করো এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, যদি এরকম একটা রেখার উপর থাকে বা তারা যদি এরকম পরস্পর সমান্তরাল হয়, মনে করো এরকম যদি সমান্তরাল হয়, তাহলে এদেরকে আমরা বলবো এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর, বুঝলে, একটা রেখাই আছে। এবার তোমার মনে হতে পারে যে এইগুলো তো এক রেখাই নাই, এগুলো তো আলাদা আলাদা জায়গায় আছে। দেখো, কোনো ভেক্টরকে সমান্তরালভাবে যেখানে খুশি নিয়ে যাওয়া যায়, সেই ভেক্টরটার কোনো পরিবর্তন হয় না। এ ভেক্টর আর বি ভেক্টর সমান, তার মানে দেখো এক্ষেত্রেই বুঝতে পারছি যে এই ভেক্টরটাকে যদি আমি সমান্তরালভাবে যে কোনো জায়গায় নিয়ে যাই সেই ভেক্টরের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এই ক্ষেত্রে এই ভেক্টরটাকে নিচে নামাতে পারি, এক রেখায় আনতে পারবো, এই ভেক্টরটাকে উপরে উঠাতে পারি, দিয়ে এক রেখায় আনতে পারবো। তাহলে যদি কোনো সমান্তরাল ভেক্টর থাকে তাহলেও তাদেরকে আমরা এক রেখীয় ভেক্টর বলবো। একটা রেখায় থাকতে হবে এমন কোনো ব্যাপার নাই, তারা যদি পরস্পর সমান্তরাল হয় এবং একটা তলে যদি থাকে তাহলেও তাদেরকে আমরা এক রেখীয় ভেক্টর বলবো। ঠিক আছে, এরপরে আছে একটা তলে একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টরটা কি জিনিস, আমি বোর্ডে যত ভেক্টর আঁকবো সবই এক বোর্ডের তলেই অবস্থিত, সেগুলো সবাইকে একতলীয় ভেক্টরই বলে। যেমন এই ভেক্টরটা কি, এই ভেক্টর একটা, এই ভেক্টর একটা, এটা এই ভেক্টর, এটা বি ভেক্টর, সি ভেক্টর, এই তিনটেই তোমার একতলীয় ভেক্টর, একটা তলেই আছে। ঠিক আছে, এ বি সি তিনটেকেই আমরা বলবো একতলীয় ভেক্টর। যদি কোনো ভেক্টর এরকমভাবে থাকতো, এরকম করে উঠে থাকতো এই দিকে বরং উঠে থাকতো, তাহলে সেইটাকে আমরা একতলীয় ভেক্টর বলতাম না, কারণ সেইটা এই ভেক্টরগুলোর সঙ্গে বোর্ডের উপরে নাই। একটা তলে যদি থাকে কোনো ভেক্টর তাদেরকে বলবো আমরা একতলীয় ভেক্টর। ঠিক আছে, এবার আসা যাক একক ভেক্টর। একক ভেক্টর কি জিনিস, একক ভেক্টর মনে রাখবে যে কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করি, এই ভেক্টরের মানকে এইভাবে লেখা হয়। ঠিক আছে, ভেক্টরের মান তো আছে। ঠিক আছে, আমরা যখন বলছি যে কোনো বস্তুর উপর 10 নিউটন বল কাজ করছে, ঠিক আছে, তাহলে 10টা হচ্ছে সেই ভেক্টরটার মান। দিকটা কোন দিকে আছে এটা আমার বলতে হয় যে পূর্ব দিকে কাজ করছে।
কোনো বস্তুর উপর 10 নিউটন বল পূর্ব দিকে কাজ করছে। তাহলে এই যে পূর্ব দিকে বলছে এইটা হচ্ছে ডিরেকশন, কিন্তু এই যে 10 নিউটন বলছি এইটা হচ্ছে তার মান। তাহলে কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করি তাহলে যে রাশিটা পাওয়া যায় সেইটাকে বলবো আমরা একক ভেক্টর, এবং একক ভেক্টরকে এন ক্যাপ দিয়ে লেখা হয়, এই মাথায় এরকম একটা ক্যাপ দেওয়া হয়, বুঝতে পারলেন? যদি আমরা এন ক্যাপের মান বার করি তাহলে সেটা হবে এ ভেক্টরের মান বাই এ ভেক্টরের মান। এটা তো একবার মড বার করেছি, তো দ্বিতীয়বার আবার মড করার দরকার নেই, শুধুমাত্র ওপরটার মড বার করলেই হবে। এই দুটো কেটে যাচ্ছে, দিয়ে 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ একক ভেক্টরের মান হচ্ছে 1। বুঝা গেল? এরপর আসা যাক শূন্য ভেক্টর। কোনো ভেক্টরের যদি প্রথম আর শেষ বিন্দু একই হয়ে যায়, বা কোনো ভেক্টরকে যদি সেই ভেক্টর দিয়েই বিয়োগ করা হয়, যেমন আমরা এ ভেক্টরকে যদি এ ভেক্টর দিয়েই বিয়োগ করি তাহলে তো শূন্য হয়ে যাবে। এটা শূন্যটা কিন্তু স্কেলার নয়, এটা কিন্তু একটা ভেক্টর, ঠিক আছে? এই শূন্যটাকে বলা হয়, এটাকে বলা হয় শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। বা কোনো ভেক্টর যদি মনে করেন এরকম গেল, প্রথমে তারপরে এদিকে গেল, তারপর এদিকে গেল, তারপর এদিকে গেল, অর্থাৎ প্রথম এবং শেষ বিন্দু যদি একটাই হয়ে যায় তখন আমরা তাকে শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর বলবো, ঠিক আছে? তাহলে মোটামুটি ভেক্টর সম্পর্কে আমরা ভেক্টর কী রকমের হয়, কত রকমের হয়, কি কি হয়, এগুলো আমরা বুঝতে পারলাম। এরপর আমরা শিখবো যে ভেক্টরকে যোগ করা হয় কী করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো ভেক্টর যদি দিয়ে দেয় তাহলে আমরা যোগ করবো কী করে। খুব সোজা নয়, তাই যোগ করা কিন্তু আমরা শিখেছি একটুখানি। যেমন আমরা সরণকে কী করে যোগ করতে হয় এটা আমরা শিখেছি। যেমন আমরা শিখেছি যে মনে করো কোনো বস্তু এইদিকে 3 মিটার গেল, দিয়ে এইদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে 4 মিটার গেল, ঠিক আছে? যদি বলে যে তাহলে কোনোটা সরণ কত হলো, তাহলে আমরা কী করি, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর এটা হচ্ছে শেষ পয়েন্ট, যোগ করে দিই। যোগ করলে উল্টো দিকে অ্যারো চিহ্ন দিই, এরা যে নিয়মে আছে তার উল্টো নিয়মে একটা অ্যারো চিহ্ন দিই, তাহলে এইটাই হচ্ছে আমাদের সরণ এ বি সি। তাহলে এসিটাই হচ্ছে আমাদের এসি ভেক্টর, যেটা পেলাম সেটি হচ্ছে আমাদের সরণ। এবং আমরা এখানে ক্যালকুলেশন করে বলে দিই যে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে এর মান হচ্ছে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তারপরে এটা ক্যালকুলেশন করলে হয় 5 মিটার সরণের মানটা, ঠিক আছে? তাহলে আমরা অ্যাকচুয়ালি সরণের যোগ শিখেছি, ভেক্টরের যোগ শিখেছি, ভেক্টরের যোগের এইটাই নিয়ম। তো এটা একটা সূত্র দিয়ে লেখা হয়, এই সূত্রটাকে বলা হয় ত্রিভুজের সূত্র। ভেক্টর যোগের ক্ষেত্রে ত্রিভুজের সূত্র। তো ভেক্টরের যোগের ক্ষেত্রে ত্রিভুজের সূত্রটা কি বলছে? বলছে একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু ক্রমানুসারে গৃহীত দুটি সন্নিহিত বাহু, একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান এবং দিককে সূচিত করে তাহলে বিপরীত ক্রমে গৃহীত ওই ত্রিভুজটার তৃতীয় বাহুটি হবে ওই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক, ঠিক আছে? মানে বলেছে যে যদি একটা ত্রিভুজের দুটো বাহু ক্রমানুসারে গৃহীত দুটো বাহু যদি দুটো ভেক্টরকে সূচিত করে তাহলে সেই ত্রিভুজের যে তৃতীয় বাহুটা থাকছে বিপরীত ক্রমে গৃহীত সেই তৃতীয় বাহুটা হবে এই ভেক্টর দুটোর লব্ধি, ঠিক আছে? বিপরীত ক্রমে গৃহীত এই ভেক্টরটা হচ্ছে এই ভেক্টর দুটোর লব্ধি বা যোগফল, যাই বলি না কেন। ক্রমানুসারে গৃহীত মানে দেখো এ যেদিকে যাচ্ছে আমি বি সেদিকেই যাচ্ছে, মানে মুখটা ঘোরায় নেয়। আমি যদি বলি একটা লোক যাচ্ছে তাহলে এদিক থেকে এদিকে যেদিকে যাচ্ছে সে কিন্তু এদিক থেকে এদিকে সেদিকেই যাচ্ছে, কিন্তু সিটা দেখাচ্ছে যে লোকটা যদি এদিকে আসতো অ্যারোটা কিন্তু তার উল্টো দিকে দেখাচ্ছে, অর্থাৎ এইদিকে যাচ্ছে। তাহলে এই দুটো ক্রমানুসারে গৃহীত, কিন্তু এই অ্যারোটা বিপরীত ক্রমে গৃহীত, বুঝে গেল? তাহলে এই সিটা হবে এই ভেক্টর দুটোর লব্ধি। তো আমাকে এ ভেক্টর আর বি ভেক্টর বলে দেয়, দিয়ে সি ভেক্টরটা বার করতে পারে, ঠিক আছে? তাহলে দুটো ভেক্টরের লব্ধি আমাকে যদি বার করতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র মান বলে দিলে হবে না, এই ভেক্টর দুটোর মাঝের কোণ বলতে হবে, ঠিক আছে? তাহলে ভেক্টরের মাঝের কোণ বলতে কি বোঝায়? ভেক্টরের মাঝের কোণ বলতে বোঝায় যে ভেক্টর দুটোর টেল যদি এক জায়গায় রাখি তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ তৈরি হয় 180 ডিগ্রি থেকে কম যে কোণটা তৈরি হয় সেইটাই হচ্ছে ভেক্টর দুটোর কোণ। যেমন মনে করো এইখানে একটা ভেক্টর নিলাম এ ভেক্টর, আর এইখানে একটা ভেক্টর নিলাম বি ভেক্টর। এই ভেক্টরটার টেল এখানে, এই ভেক্টরটার টেল এখানে যুক্ত আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ যেটা পেলাম এইটাই হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। যেমন তোমাকে এরকম দিয়েছে, দেখো এখানে কিন্তু আরেকটা কোণও তৈরি হচ্ছে যেটা 180 ডিগ্রির থেকে বড়, সেই কোণটা কিন্তু হবে না,
যেমন তোমার এইখানে দুটো ভেক্টর নিলাম, এ ভেক্টর এবং বি ভেক্টর, তাহলে এদের টেল দুটো এক জায়গায় আছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, তাহলে এখানে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা, যেটা বলবে। এইটা কিন্তু নয়, উল্টো দিকে যে কোণটা আছে এইটা কিন্তু নয়, উল্টো দিকের কোণটা কিন্তু নয়, যে কোণটা 180 ডিগ্রি থেকে কম হবে সেইটাই হচ্ছে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। বুঝতে পারলে? তা কখনো কখনো ছবি দেখে বুঝতে পারা যায় না যে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত, তো সেইটা বোঝার জন্য কি করব, মনে করে এরকম দিয়েছে যে এই দিকেটা এ ভেক্টর দিয়েছে, আর একটা ভেক্টর দিয়েছে এরকম, দিয়ে মাঝের অ্যাঙ্গেলটা এটা বি ভেক্টর দিয়েছে, দিয়ে মাঝের অ্যাঙ্গেলটা দিয়েছে 30 ডিগ্রি, দিয়ে আমাকে জিজ্ঞেস করেছে যে এ আর বি ভেক্টরের মাঝের কোণ কত। ঠিক আছে, তো এই 30 ডিগ্রিটা কিন্তু এ ভেক্টর এবং বি ভেক্টরের মাঝের কোণ নয়, কারণ 30 ডিগ্রিটা কীভাবে তৈরি হয়েছে, এ ভেক্টরটা টেলের সঙ্গে বি ভেক্টরটা হেডটা যুক্ত হয়ে অ্যাঙ্গেলটা তৈরি করেছে। তাহলে আমরা কোণটা কী করে বার করবো, তাহলে আমরা করব কি, এই ভেক্টরটাকে আমরা সমান্তরালভাবে এইখানে নিয়ে যাব, এই ভেক্টরটাকে সমান্তরালভাবে আমি এইখানে নিয়ে যাব, একটা ভেক্টরকে সমান্তরালভাবে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। নিয়ে যাওয়ার পর দেখো টেল দুটো এক জায়গায় আসবে, এখন মধ্যবর্তী যে কোণটা হলো সেইটা হচ্ছে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। তাহলে এইটা যদি 30 হয়, এটা হবে 150। তাহলে যদি কখনো দেখো যে আমাদের যে কোণটা বলে দিয়েছে সেটা হেডের সঙ্গে টেল, তাহলে সেক্ষেত্রে আমাদের ভেক্টরের যে কোণটা হবে, ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ যেটা হবে সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্ষেত্রে 30 ডিগ্রি। যদি কখনো হেড আর টেলের মাঝে কোণ দিক দেয় তাহলে 150 ডিগ্রি। ঠিক আছে, আমাদের কোণ বার করার নিয়মই হচ্ছে যে দুজনের টেলকে এক জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সেইটা কোনটা হয় দেখব। চলো, এক্ষেত্রে আমরা কি করব, এই সি ভেক্টরটার মান বার করতে চাইছি, কিন্তু সি ভেক্টরটার মান বার করতে গেলে শুধুমাত্র এ বির মান বলে দিলে হবে না, আমাকে এ আর বি এর মধ্যবর্তী কোণ কোনটা সেটা বলতে হবে। দেখো এ আর বি এর মধ্যবর্তী কোণ এইটা নয় কিন্তু, কারণ এই কোণটা কিন্তু এর হেডের সঙ্গে বি এর টেলটা যুক্ত হয়ে আছে, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটাকে বাড়াতে হবে, সেটা হচ্ছে এইটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। যদি হেড বা টেল এরকম যদি দিয়ে দেয় তাহলে যেটা বুঝতে পারছো এই কোণটা হবে না, এই কোণটা হবে, কারণ সেক্ষেত্রে তোমাকে এটাকে এইদিকে ডিসপ্লেস করে নিয়ে আসতে হবে, দিয়ে দুটো টেলের মধ্যবর্তী কোণ হবে। আমরা এই ত্রিভুজটাকে নাম দিলাম এবিসি। আমরা বার করতে চাইছি কোনটা, সি ভেক্টরটার মান। যদি বলে এবি, এটা তো একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরের মান কত, শুধু মান যদি জিজ্ঞেস করে তাহলে সেটা এ। যেমন বিসি ভেক্টরের মান কত, শুধু বি। এসি ভেক্টরের মান কত, সি, যদি মানটা জিজ্ঞেস করে। আমরা সি থেকে একটা লম্ব টানলাম, সিডি লম্ব টানলাম। দেখো আমরা লিখতে পারি যে সিডি ডিভাইডেড বাই বিসি, এটা সমান সাইন থিটা। সিডি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে অতিভুজ, তাহলে আমাদের সিডি সমান কত হবে, বিসি সাইন থিটা। তাহলে সিডি সমান কত হবে, বিসি মানে তো বি, বি ভেক্টরের মান মানে বি, তাহলে বি সাইন থিটা। ঠিক একইভাবে বিডি বাই বিসি মানে হচ্ছে কস থিটা, তাহলে বিডি বাই বিসি হচ্ছে কস থিটা, ভূমি বাই অতিভুজ। তাহলে বিডি সমান কত হবে, বিসি কস থিটা, বিসি মানে হচ্ছে বি, তাহলে বি কস থিটা। আমরা এক লাইনে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এই দুটোকে বার করে নিলাম। এবার আমি জানতে চাইছি সি কোনটা। আমি যদি এ সি ডি এই ত্রিভুজটা দেখি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে সিটা হচ্ছে অতিভুজ, সি সমান এসি। আমি দেখো অ্যারো চিহ্ন দিচ্ছি না, কারণ এটা শুধু মানকে বোঝানোর জন্য। এসির মান কী করে পাবো, সেটা হচ্ছে √, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তাই তো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, দিয়ে সেখান থেকে অতিভুজটা পেয়ে গেলাম। তো এডিটাকে কি লিখতে পারি, এই যে এডিটা ছিল সেটা এবি প্লাস বিডি লিখতে পারি, তার হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আচ্ছা এবি মানে কি, এবি মানে এ ভেক্টরের মান, তাহলে এ প্লাস বিডি মানে আমরা বার করেছি, দেখো বিডি মানে বি কস থিটা, তাহলে বি কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সিডি মানে বার করেছি বি সাইন থিটা, তার স্কোয়ার করলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে সমান √। এটা কত হবে,
এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এই দুটো থেকে বি স্কোয়ার কমন নেব। যদি বি স্কোয়ার কমন নিই তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পড়ে থাকবে। cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে আমরা জানি 1, তাই তো? cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1, তাহলে এটা 1 হয়ে গেল, তাহলে কেটে দিলাম। তাহলে আমাদের সি ভেক্টরের মান কি থাকলো? তাহলে সি ইজিক্যাল টু কত থাকলো? তাহলে সি ইজিক্যাল টু পেয়ে গেলাম √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এইটি হচ্ছে আমাদের সি ভেক্টরের মান। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা বার করবো কী করে সেটা বুঝতে পারবো। এর মান যদি জানি, এ ভেক্টরের মান যদি জানি, বি ভেক্টরের মান যদি জানি এবং তাদের মধ্যবর্তী কোণটা যদি জানি, তাহলে আমরা সিটা খুব ইজিলি বার করতে পারবো। ঠিক আছে, এবার শুধু সিটা বার করতে বলে না, এই সিটা এ ভেক্টরের সঙ্গে কতটা কোণ করেছে সেটাও আমাদের বার করতে বলে। ঠিক আছে, সি ভেক্টরটা কোন দিকে আছে, দিক বলতে আমরা কোণ বোঝাই, তাহলে এই কোণটাকেও বার করতে বলে। তাহলে আমি যদি কোণটা বার করবো কী করে? আমি ট্যান আলফা বার করি। ট্যান আলফা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে সিডি বাই এডি, সিডি বাই এডি। তাহলে সিডি কত? সিডি আমরা বার করেছি বি সাইন থিটা, তাই না? বি সাইন থিটা। এডি কত? এডি মানে কত? এডি মানে এবি প্লাস বিটি, তাই তো? এবির মান হচ্ছে এ আর বিডির মান হচ্ছে বি cos থিটা। তাহলে এইটাই হচ্ছে আমাদের ট্যান আলফার ফর্মুলা। তাহলে যদি ট্যান আলফা আমরা বার করতে পারি তাহলে আমরা আলফা বার করতে পারবো, বি সাইন থিটা বাই এ প্লাস বি cos থিটা। ঠিক আছে, তাহলে এই দুটো সূত্র ভেক্টরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এটা ক্ষেত্রে যোগের ক্ষেত্রে লব্ধির সূত্র, আর এটা হচ্ছে লব্ধিটা কত অ্যাঙ্গেল করেছে বা কোন দিকে আছে। কোন দিকে বলতে গেলে আলফাটাই বোঝায়। তাহলে কতগুলো স্পেশাল কেস দেখি, কতগুলো স্পেশাল কেস দেখি। চলো, প্রথমত ভেক্টর যদি সমমুখী হয়, 1 নম্বর সমমুখী ভেক্টর। সমমুখী ভেক্টর মনে করো এ ভেক্টরটা এদিকে আছে এবং বি ভেক্টরটাও এইদিকে আছে। এটা এটা ছোট হাতের এ ভেক্টর, এটা ছোট হাতের বি ভেক্টর, একই দিকে আছে, তার মানে থিটাটা হচ্ছে 0। সেক্ষেত্রে লব্ধি কত হবে? সি সমান √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হবে, কারণ cos 0 মান 1, থিটার জায়গায় 0 বসাবো, cos 0 1 হয়ে গেল। তার মানে এটা কত হবে? √, এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে হয়ে গেল এ প্লাস বি। অর্থাৎ দুটো ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে তাদের লব্ধি হবে এ প্লাস বি। যদি বিপরীতমুখী হয়, যদি বিপরীতমুখী ভেক্টর হয়, মানে একটা যেদিকে আছে আরেকটা তার উল্টো ডিরেকশনে আছে। ঠিক আছে, একটা যেদিকে আছে আরেকটা তার উল্টো দিকে আছে। সবচেয়ে ভালো হচ্ছে এরকম করে আঁকা, তাহলে তোমরা অ্যাঙ্গেলটা বুঝতে পারবে। এইদিকে এ ভেক্টর আর এইদিকে বি ভেক্টর, মজার অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা। তাহলে এই ক্ষেত্রে থিটাটা কত? 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে সি সমান কত বেরোবে? √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে -2ab। তাহলে সি সমান কত হলো? এটা যদি বার করো তাহলে a মাইনাস বি হবে, কারণ এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, √, ভাঙলে a মাইনাস বি হবে। আচ্ছা, 3 নম্বর একটা কেস আছে, সেটা হচ্ছে সমকোণে আনত। সমকোণে আনত অর্থাৎ একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপর লম্ব। ঠিক আছে, এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে, মাঝে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে থিটাটা হচ্ছে 90, এবং সেক্ষেত্রে সি সমান কত হবে? √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ cos 90 মান 0, তাহলে এই টার্মটা 0 হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা সিটাকে বার করলাম। দুটো মেন কেস, সমমুখী যদি হয়, বিপরীতমুখী যদি কি হয়, আর যদি সমকোণী, এটা ডাইরেক্ট লিখবো। যখন আমরা কোনো অঙ্ক পাবো তখন এটাকে আমরা ডাইরেক্ট লিখবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ভেক্টরের যোগের সূত্র। তো ভেক্টরের যোগের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে যেটা ম্যাক্সিমাম প্রয়োগ করা হয়, সূত্রটা একই, সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্রটা বুঝি চলো, ফর্মুলা একই বেরোবে, ফর্মুলা নিয়ে আমরা দ্বিতীয়বার ডেরাইভ করবো না, ফর্মুলাটা সেমই বেরোবে। তো বলছে একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিককে সূচিত করে, তাহলে সেই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিককে সূচিত করবে। তার মানে হচ্ছে এরকম, মনে করো এরকম দুটো ভেক্টর দিয়েছে, এটা হচ্ছে এ ভেক্টর
আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এইভাবে যুক্ত হয়ে আছে। ঠিক আছে, টেল দুটো এক জায়গায় যুক্ত হয়ে আছে। তাহলে এদেরকে দিয়ে যদি আমরা একটা সামান্তরিক তৈরি করি, এর একটা সামান্তরিক তৈরি হয়ে গেল। এবার এই যে ভেক্টর আছে এদের ছেদবিন্দুতে যে কর্ণটা হবে সেই কর্ণটাই হবে এ এবং বি ভেক্টরের লব্ধি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই যে সমানটা লিখছি এখানে, এই সমানটা মানে সমান নয়, এই সমানটা এখানে লব্ধি হিসাবে ব্যবহার করা হয়। তাহলে সি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সূত্র সেই একই বেরোবে, সি সমান বেরোবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যেখানে থিটাটা হচ্ছে এইটা। এখানে তো টেল দুটো একই জায়গায় আছে, থিটা বার করার কোনো অসুবিধা নেই। ট্যান আলফা কত বেরোবে, যেখানে আলফাটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে কখন আমরা ত্রিভুজের সূত্র প্রয়োগ করব আর কখনো আমরা সামান্তরিকের সূত্র ব্যবহার করব, দেখবো ভেক্টর দুটো কীরকমভাবে আছে তার উপর নির্ভর করে। যদি পরস্পর টেল দুটো এক জায়গায় থাকে তাহলে আমরা সামান্তরিকের সূত্র ইউজ করব, সাধারণত সামান্তরিকের সূত্র ইউজ করা হয় ম্যাক্সিমাম জায়গায়। আর যদি দিকে একটা হেডের সঙ্গে একটা টেল যুক্ত আছে তখন আমরা ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করব, ফর্মুলা সেই সেম। ঠিক আছে, তো চলো আমরা কতগুলো অঙ্ক করি। তো প্রথম আমাদের বলেছে যে দুটো ভেক্টর আছে এ ভেক্টর আর বি ভেক্টর, তাদের লব্ধি বলেছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই তো। আবার আমাদের বলেছে যে এই সি ভেক্টরটার লব্ধিটার মান এই ভেক্টরের মান এবং বি ভেক্টরের মানের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে বলেছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মাঝের কোণ কত। ঠিক আছে, সি ভেক্টর হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি এবং সি ভেক্টরের মান হচ্ছে এ এবং বি এর যোগফলের সঙ্গে সমান। তাহলে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত জানতে চেয়েছে। তো চলো আমরা করি। বলেছে আমাদের সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাই তো। লব্ধির ফর্মুলা, সিটা যেহেতু লব্ধি এ আর বি এর মধ্যে, তাহলে সি সমান লিখতে হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এইটা আমরা এখানে বসাই, তাহলে কি লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা সমান হচ্ছে সি স্কোয়ার, তাই তো। দুদিকে রুট ওভার, দুদিকে স্কোয়ার করলাম, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে কত হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই স্কোয়ার কেটে গেল, এই বি স্কোয়ার কেটে গেল, তাহলে 2ab cos থিটা মানে 2ab, তাহলে cos থিটা সমান কত হয়ে গেল 1 হয়ে গেল, তাহলে থিটা সমান কত হবে 0 ডিগ্রি। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে এটা আমরা এক্ষুনি প্রমাণ করলাম যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি একই হয়, 0 হয়, একই দিকে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে লব দুটার মান ভেক্টর দুটোর মানের সঙ্গে যোগফলের সঙ্গে সমান। এক্ষুনি প্রমাণ করলাম। ঠিক আছে, চলো নেক্সট দেখি। ভালো করে খেয়াল করবে অঙ্কটা যেটা বলছি। বলছে দুটি সমান ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টরের মানের √2 গুণ হবে। ঠিক আছে, দুটো সমান ভেক্টরকে যোগ করছি, দুটি সমান ভেক্টরকে বলতে দুটি সমান মানের ভেক্টরকে। ঠিক আছে, সমান মানের, মনে করে এইদিকে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এর মান হচ্ছে এক্স, আর এইদিকে আরেকটা ভেক্টর আছে সেটা বি ভেক্টর, বি এর মান হচ্ছে এক্স, এর মান এক্স, দুজনেরই মান এক্স, কিন্তু ভেক্টর দুটো আলাদা কেন, তার কারণ তাদের ডিরেকশনটা আলাদা। তো বলি যে কখন এর যে লব্ধিটা বেরোবে তার মানটাও এদের যে মান তার সঙ্গে সমান হবে। ঠিক আছে, ধরলাম এখানে সামান্তরিক সূত্র প্রয়োগ করতে হবে, চলো আমরা করি। ধরলাম এর যে লব্ধি, সেই লব্ধিটা হচ্ছে সি। তো আমাদের এখানে জিজ্ঞেস করেছে যে এই সি ভেক্টরটার মান, লব্ধিটার মান কখন এই ভেক্টর দুটোর মানের সঙ্গে সমান হবে, এটা আমাকে জানতে চেয়েছি। সি ভেক্টরটার মানটা কখন এক্স এর সঙ্গে সমান হবে, কোন শর্তে, কোন কন্ডিশনে। ঠিক আছে, তো চলো আমরা বার করি। এমনিতে সিটা লব্ধি, তো সি সমান লিখতে পারি কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাই তো। সিটা যেহেতু লব্ধি, ওর মানটা এটা হবে। এবং সি এর মান বলেছে এক্স হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু √√x² + x² +
টু এ আর বি দুটোই এক্স, তাহলে এক্স স্কোয়ার কস থিটা বসিয়ে দেবো। আমাদের এই থিটাটা বার করতে হবে, দুদিকে স্কোয়ার করলাম, তাহলে এক্স স্কোয়ার সমান হবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার কস থিটা। ঠিক আছে, এটাকে তাহলে টু এক্স স্কোয়ার কস থিটা সমান হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ওদিকে নিয়ে গেলে তাহলে কস থিটা সমান কত হবে, এক্স স্কোয়ারটা কেটে গেল, কস থিটা সমান হবে মাইনাস হাফ, তাহলে থিটাটা সমান হবে কস থিটা যদি মাইনাস হাফ হয় থিটা সমান হবে 120 ডিগ্রি। বুঝতে গেল? তাহলে দুটো ভেক্টরের লব্ধির মান, দুটো সমান ভেক্টরের, দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান সেই ভেক্টর দুটোর মানের সঙ্গে সমান হবে যদি ওই ভেক্টর দুটোর মাঝের কোণ 120 ডিগ্রি হবে। সেম টাইপের আরেকটা অঙ্ক করি। তো আমাদের বলেছে যে কখন এই লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের, দুটোই তো এক্স, মানের √2 গুণ হবে, অর্থাৎ সিটা কখন √2 এক্স হবে বার করতে বলেছে। ঠিক আছে, তো চলো এটা আমরা বার করি, তোমরা নিজেরাও করতে পারো। সি ভেক্টরের মান কখন √2 এক্স হবে, এই ফর্মুলাতে বসিয়ে দাও, সি এর জায়গায় √2 এক্স, এর জায়গায় এক্স, বি এর জায়গায় এক্স বসিয়ে দিই। তাহলে সি এর জায়গায় √2 এক্স ইজিক্যাল টু এই দিকটা কিরকম হবে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার কস থিটা। ঠিক আছে, এই দুটো ভেক্টরের মান সমানই বলেছে, কখন তার লব্ধির মান যে কোনো একটা মানের √2 গুণ হবে এরকম জিজ্ঞেস করেছে। রুট স্কোয়ার করি তাহলে 2 এক্স স্কোয়ার হয়ে যাবে, এদিকটা 2 এক্স স্কোয়ার হবে প্লাস 2 এক্স স্কোয়ার কস থিটা হবে, এটা কেটে গেল, তাহলে 2 এক্স স্কোয়ার কস থিটা সমান 0, তাহলে কস থিটা সমান 0, কেটে গেছে মানে 0 হয়ে গেছে, তাহলে থিটা কত হবে 90 ডিগ্রি। অর্থাৎ দুটো ভেক্টর যদি লম্বভাবে থাকে এবং তাদের মান যদি সমান হয় তাহলে লব্ধির মান ওই যে কোনো একটা ভেক্টরের মানে √2 গুণ হবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক বলেছে যে 2p এবং p মানের দুটো ভেক্টর আছে যাদের লব্ধি হচ্ছে মানের, ঠিক আছে, 2p এবং p মানের দুটো ভেক্টর আছে যাদের লব্ধি হচ্ছে r। বলছে প্রথম ভেক্টরটাকে যদি দ্বিগুণ করি তাহলে লব্ধিটা 3 গুণ হয়ে যায়, তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর, লব্ধিটা আমাদের বলেছে সেটা হচ্ছে আর ভেক্টর। আমাকে বলেছে এই যে এ ভেক্টরের মান হচ্ছে 2p, প্রথম ভেক্টরের মান হচ্ছে 2p আর বি ভেক্টরের মান হচ্ছে p, তখন লব্ধি হচ্ছে আর, মাঝে কোণটা থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো আর সমান বা আর স্কোয়ার সমান, ভালো লিখি, আর স্কোয়ার সমান এ স্কোয়ার মানে 2p তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে পি স্কোয়ার ইন্টু 2 ইন্টু 2p ইন্টু পি কস থিটা। তাই তো লব্ধি সূত্র, শুধু দুদিকে স্কোয়ার করে দিয়েছি, এই দিকটা √2 ছিল, √2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা ছিল, সি সমান এখানে সিটা হচ্ছে আর, তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এ এর মান হচ্ছে 2p, বি এর মান হচ্ছে p, তাহলে আর স্কোয়ার সমান কত বেরোবে এখানে, এতে 4p স্কোয়ার আর p স্কোয়ার 5p স্কোয়ার, 2 × 4p স্কোয়ার কস থিটা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস। সেকেন্ড কেস বলেছে যে যদি এ ভেক্টরটাকে দ্বিগুণ করি, এ ভেক্টরটা দ্বিগুণ করি মানে যে এই যে ভেক্টরটা আছে ভেক্টরটা ডবল করলাম, এত দূর নিয়ে চলে এলাম, তাহলে লব্ধিটা নিশ্চয়ই বাড়বে, লব্ধিটা বলেছে 3 গুণ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় কেসে লব্ধিটা 3 গুণ, আগে যা ছিল তার 3 গুণ হয়ে গেল, 3r স্কোয়ার ইজিক্যাল টু প্রথম ভেক্টরটা দ্বিগুণ করেছি তাহলে 4p হয়ে গেছে, তাহলে 4p স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরটা যা আছে তাই 2 ইন্টু 4p ইন্টু p ইন্টু কস থিটা। ঠিক আছে, এটা কত হলো 9r স্কোয়ার হলো। ঠিক আছে, 9r স্কোয়ার, 9r স্কোয়ার, আর স্কোয়ারের মানটা আমি এখান থেকে যদি বসিয়ে দিই কত হবে 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার কস থিটা সমান এটা কত হবে, এটা হচ্ছে 16p স্কোয়ার, 16 একে 17, তাহলে 17p স্কোয়ার প্লাস 4 দুগুণে 8p স্কোয়ার কস থিটা। এটা যদি ভাঙি কত হবে 5 9 45p স্কোয়ার 45p স্কোয়ার প্লাস 4 9 36p স্কোয়ার কস থিটা ইজিক্যাল টু 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার কস থিটা। ঠিক আছে, 8p স্কোয়ারটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে কত হবে 28p স্কোয়ার কস থিটা ইজিক্যাল টু 36 থেকে 8 বাদ দিলাম তাহলে 28 হবে, আর 45টাকে এদিকে নিয়ে এলাম তাহলে 17p স্কোয়ার মাইনাস 45p স্কোয়ার
এটা করলে কত হবে মাইনাস 88 হবে, তো 28 পি স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে কস থিটা সমান কত বেরোবে? কস থিটা সমান বেরোবে -1। তাহলে থিটা সমান কত বেরোবে? 180 ডিগ্রি। তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারলে? বুঝে বুঝে সলভ করবে, দেখবে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। চলো নেক্সট বুঝি। তো আমরা যে সমস্ত সূত্রগুলো জ্যামিতিতে প্রমাণ করেছি, জ্যামিতির সাহায্যে, দেখবে তোমরা ক্লাস 10-এ অনেক জ্যামিতিক উপপাদ্য করেছো, সেই উপপাদ্যগুলো কিন্তু ভেক্টরের সাহায্যে খুব সহজেই প্রমাণ করা যায়। ঠিক আছে, সেটা করবো কী করে? তো চলো আমরা সেটাকে করার চেষ্টা করি। যেমন আমরা একটা পড়েছিলাম যে একটা ত্রিভুজের দুটি সংলগ্ন বাহুর মধ্যবিন্দুকে যদি যোগ করি তাহলে যে সরলরেখাটা পাওয়া যায় সেটা তৃতীয় যে বাহুটা আছে তার সমান্তরাল এবং অর্ধেক হয়। ঠিক আছে, মানে মনে করো এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মান হচ্ছে এ, এটা বি, এটা সি, এ বির মধ্যবিন্দু মনে করো ডি, আর এসির মধ্যবিন্দু ই, এই দুটোকে যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেই প্রমাণ করতে পারে যে এই ডিটা সমান্তরাল বিসি হয় আর ডিইটা হাফ বিসি হয়। তাহলে এটাকে ভেক্টরের সাহায্যে খুব সহজেই প্রমাণ করা যায়। কী করে প্রমাণ করব? তো সেক্ষেত্রে আমাদের এই ত্রিভুজটার বিভিন্ন বাহুগুলিকে একটা ভেক্টর ধরতে হবে। আমাদের ইচ্ছা মতো সেটাকে ভেক্টর ধরি। মনে করো সি এটাকে একটা ভেক্টর ধরলাম, সি এ বিটাকে একটা ভেক্টর ধরলাম, আর সি বিটাকে একটা ভেক্টর ধরলাম উল্টো দিকে। ঠিক আছে, ধরেছি আমাদের সুবিধার জন্য। কীরকম সুবিধা? দেখো সি এ প্লাস এ বি সমান সি বি হবে। ঠিক আছে, ভেক্টরের ত্রিভুজের সূত্র, তাই না? কি কি বলছে? সি এ প্লাস এ বি ইজ ইকাল টু সি বি। সি এ আর এ বি একই ক্রমে আছে, কিন্তু বিসিটা বিপরীত ক্রমে আছে। তাহলে সি এ প্লাস এ বি সমান সি বি, সব কটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে হাফ সি এ ভেক্টর প্লাস হাফ এ বি ভেক্টর ইজ ইকাল টু হাফ সি বি ভেক্টর। এবার সি এ ভেক্টরটার অর্ধেক সেটা ই এ হবে, তাহলে ই এ ভেক্টর হয়ে গেল, কারণ এটা তো মধ্যবিন্দু। তাহলে ই এ ভেক্টর প্লাস হাফ এ বি, এ বির অর্ধেক সেটা এডি হবে, সেটা এডি হবে সমান হাফ সিবি। এখন দেখো ত্রিভুজের নিয়ম অনুসারে ই এ প্লাস এডি সমান ইডি হবে, তাই না? ই এ প্লাস এডি এটা একই ক্রমে আছে, কিন্তু এইটা বিপরীত ক্রমে যাচ্ছে। একই ক্রমে আসতে গেলে অ্যারোটা এই দিকে হওয়া উচিত ছিল, কিন্তু ওই দিকে হচ্ছে। তাহলে ই এ প্লাস এডি সমান বলতে পারি ইডি হাফ সিবি ভেক্টর। দুটোকে উল্টি দিই, তাহলে ডি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ বিসি ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ডি ভেক্টরটার মান বিসি ভেক্টরটার অর্ধেক হবে। তাহলে এই ফার্স্ট সূত্র প্রমাণ হয়ে গেল। আর যেহেতু ডি ভেক্টরটা বিসি ভেক্টরের অর্ধেকের সঙ্গে সমান, ভেক্টর দুটো সমান। ভেক্টর কখন সমান হয়? যখন তারা সমান্তরাল হয়। তাহলে নিশ্চয়ই ডি আর বিসি পরস্পর সমান্তরাল হবে। বুঝতে পারলে? তাহলে এরকম তোমাদের বইয়ে অনেক দেখবে জ্যামিতিক প্রমাণ করা আছে ভেক্টরের সাহায্যে খুব সহজভাবে। তো সেগুলো তোমরা দেখতে পারো, বইয়ের মধ্যে অনেক করে দেওয়া আছে। ঠিক আছে, চলো নেক্সট। এরকম একটা প্রশ্ন দিয়েছিল যে বলেছ একটা বস্তুর উপর দুটো বল কাজ করছে, 10 নিউটন আর মনে করো 3 নিউটন। ঠিক আছে, তো এই বল দুটোর লব্ধি হবে। লব্ধিতে বার করতে গেলে আমাদের অ্যাঙ্গেলটা দরকার, অ্যাঙ্গেলের অনুযায়ী বলটার মান হবে। তো আমাদের প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে এই বল দুটোর লব্ধি নিচের কোনটি হতে পারে না। দিয়ে অপশান দিয়েছে 1 13 নিউটন, 2 দিয়েছে আমাদের 7 নিউটন, 3 নম্বর দিয়েছে 9 নিউটন, আর 4 নম্বর দিয়েছে 6 নিউটন। কোনটা হতে পারে না এদের লব্ধির মান? চলো একটু বোঝার চেষ্টা করি। দুটো বল সবসময় সর্বোচ্চ কখন হবে? একটা বস্তুকে ঠেলছে মনে করো দুজনা, তাহলে সর্বাধিক কত বলে ঠেলতে পারে সেটা কখন হবে?
সেটা হচ্ছে যদি দুজনে একই দিকে ঠেলে, এই একটা বস্তু আছে, দুজনে যদি একই দিকে ঠেলে তাহলে এই বস্তুর উপর সর্বোচ্চ বল কাজ করবে। তাহলে সেক্ষেত্রে লব্ধির কত হবে? 10 আর 3 13 নিউটন। আর সবচেয়ে কম কখন হবে? যখন তারা উল্টো দিকে যদি ঠেলে, এইদিকে যে 10 নিউটনে ঠেলছে, আরেকজনের যদি উল্টো দিকে ঠেলে 3 নিউটনে, তাহলে সেক্ষেত্রে লব্ধি কত হবে? 10 - 3 মানে 7 নিউটন। এইটা হচ্ছে সর্বোচ্চ মান আর এইটা হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে এই বল দুটোর লব্ধি 13 থেকে 7-এর মধ্যে যা খুশি তাই হতে পারে। তার মানে 13, 7, 9 এগুলো হতে পারে, একমাত্র হতে পারে না কোনটা? 6 নিউটন। এইটি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সেইরকমই একটা অঙ্ক পরবর্তী অঙ্কটা সেইটাই হিসেবে দিয়েছে। বলেছে যে দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে 15 নিউটন এবং সর্বনিম্ন মান হচ্ছে 7 নিউটন। ঠিক আছে, বলছে বল দুটিকে 1 করে যোগ করো, 1 নিউটন করে বাড়ানোর পর তাদের মধ্যে যদি 90 ডিগ্রি কোণ করা হয়, যদি কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে লব্ধিটা কত হবে বার করতে পেরেছে। ঠিক আছে, প্রথমে বল দুটো বার করো এই সূত্র থেকে, দিয়ে তাদেরকে 1 নিউটন করে বাড়াও, দিয়ে তাদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে লব্ধি বার করো। এটা আমাদের জানতে চাইছে। তাহলে ধরি বল দুটো হচ্ছে, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই। তাহলে এফ ম্যাক্স মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 15 বলে দিয়েছে। এফ ম্যাক্স কখন হয়? যখন বল দুটো একই দিকে কাজ করে। আর এক্স মাইনাস ওয়াই সমান বলে দিয়েছে 7। ঠিক আছে, দুটোকে যোগ করো, তাহলে 2x = কত হবে? 7 আর 8 7 5 এটা 22 হয়ে যাবে। তাহলে এক্স কত হবে? 11 নিউটন। ওয়াই কত হবে? বুঝতেই পারছি এখান থেকে 4 নিউটন হবে। ঠিক আছে, এবারে বলেছে যে নতুন এই বল যেগুলো বেরোলো সেটার সঙ্গে 1 বাড়াও, তাহলে নতুন এক্স ড্যাশ সমান হবে 12 নিউটন আর ওয়াই ড্যাশ যেটা সমান হবে সেটা হচ্ছে 5 নিউটন। 1 করে বাড়িয়ে দিলাম। এবার তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এক্স ড্যাশ আর ওয়াই এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এখন লব্ধি কত হবে? এখন লব্ধিটাকে আমরা যদি জেড বলি, সেটা হবে √, এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার। 90 ডিগ্রি যদি কোণ করে থাকে তাহলে এইটাই সূত্র। 2ab cos θ 0 হয়ে যায়, কারণ cos 90 0। তাহলে এটা কত হবে? √, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 13 নিউটন। তাহলে এখন লব্ধির মান হবে 13 নিউটন। ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। আশা করি ভেক্টরটা তোমরা বুঝতে পেরেছো, ভেক্টরের যোগ। পরের দিন আমরা ভেক্টরের বিয়োগ শেখাবো। ঠিক আছে।